নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপলের স্বাগত। মাত্র 3 দিনের মাথায় আবারও আমরা ফিরে এলাম রাষ্ট্রদ্রোহ প্রসঙ্গে। সাংবাদিকদের, শুধু সাংবাদিকদের নয়, সাধারণ মানুষেরও অধিকার আছে সরকারের সমালোচনা করার। সরকারের সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ নয়। যদি হিংসায় প্ররোচনা না দেওয়া হয়, যদি এমন কোনো কাজ না করা হয় যাতে মানুষের মধ্যে হিংসার ভাব জাগে, ইচ্ছাকৃতভাবে সে কাজ যদি না করা হয়, তবে তা রাষ্ট্রদ্রোহ নয়। সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে একজন সিনিয়র জার্নালিস্ট বিনোদ দুয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলায় গতকাল কথা বলেছে, যা আমাদের দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সাংবাদিকরা মনে করছেন, সাধারণভাবে দেশের নাগরিক সমাজই মনে করছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি মহাশয়। আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে সিনিয়র জার্নালিস্ট পরঞ্জয় দা। জাস্টিস গাঙ্গুলি, পরঞ্জয় দা, আপনাদের দুজনকে, পরঞ্জয় গুহ ঠাকুরতা, আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জাস্টিস গাঙ্গুলি, গতকাল যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে বারবারই 1962 সালে বিহারে কেদারনাথ সিং এর মামলাটার কথা বলা হয়েছে সেই মামলাটার যে রায় সেটা অনুসরণ করে, তার সূত্র ধরে সাংবাদিকদের রক্ষা কবচ রয়েছে, সাংবাদিকদের সুরক্ষা রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগের হাত থেকে বাঁচার। সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ নয়। আপনি যদি বিষয়টা একটু আমাদের এবং দর্শকদের জন্য ব্যাখ্যা করেন, মূল মামলাটির বিষয়টা কি, কেন সেটার সূত্র ধরে এখন বলা হচ্ছে যে সাংবাদিকরা রাষ্ট্রদ্রোহের দায় এরকম যখন তখন তাদের অভিযুক্ত করা যাবে না, যদি বলেন কেন। দেখুন, রাষ্ট্রদ্রোহিতার আইন যেটা, এটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধিতে এই আইনটা আছে। 124 ধারায় এই আইনটা আছে, এবং এই আইনটা আমাদের মনে রাখতে হবে, ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড ভারতবর্ষে প্রথম প্রণীত বিস্তৃত আইন। এটা অন্যতম পুরাতন আইন, 1860 সালে তৈরি। এবং 1860 সালে এটা তৈরি হলো কেন, তার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি দেখেন, 1857 সালে আমাদের যেমন সিপাহী বিদ্রোহ শেষ হয়ে গেল, দমন করা হলো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে রাজ্যপাট কুইন ভিক্টোরিয়া বুঝে নিলেন, তখনই আমাদের দেশে এই যে ভারতীয় দণ্ডবিধি, এই যে আইনটা লেখার মাধ্যমে লর্ড ম্যাকিউলে সেটা প্রণয়ন করেন। আমাদের যে ফার্স্ট ল কমিশন হয়েছিল, তিনি তার চেয়ারম্যান ছিলেন, তিনি আইনটা প্রণয়ন করেন। এবং তখনকার দিনে যারা কলোনিয়াল শাসক ছিলেন, আমাদের দেশের উপনিবেশিক যারা শাসক ছিলেন, তারা এই আইনটা করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য শুধু রাষ্ট্রদ্রোহিতার আইন না, বিভিন্ন আইন করেছিলেন। কেন, এর আগে আমাদের দেশের ফৌজদারি আইন ঠিকভাবে লিপিবদ্ধ ছিল না, এবং এই রাষ্ট্রদ্রোহিতার আইনটা তারা করলেন। তাদের সঙ্গত কারণ হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম বিদ্বেষ, কোনো রকম যেটাকে বলে ডিসঅ্যাফেকশন, বা কোনো রকমের লয়ালটির অভাব, এটা যাতে না হয়, আনুগত্যের অভাব যাতে না হয় প্রজাদের মধ্যে, সেই জন্য এই আইনটা করা হয়েছিল। আমি কেদারনাথে আমি আসবো, তার আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। এবং আইনের প্রথম বলি কে হলেন? আমাদের মহামান্য তিলক, বাল গঙ্গাধর তিলক, যিনি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক প্রথম দিকের সেনানী, যিনি গান্ধীজি তাকে গুরুদেব বলে মেনেছেন। সুতরাং তাকে প্রথম এই আইনে দণ্ড দেয়া হলো। তখনকার দিনে এই যে আইন ছিল, এই আইনের বিচার হতো জুরি সিস্টেমের মাধ্যমে। বাল গঙ্গাধর তিলকের যখন বিচার হলো, তখন 9 জন জুরির মধ্যে 7 জন জুরি ছিলেন ইংরেজ, 2 জন ছিলেন পার্সি। তিনি সেই 7:2 মেজরিটির
মানে ভার্ডিক্টে তার বিচার হলো এবং তিনি দণ্ডিত হলো। তখন এই সিডিশন আইনের ব্যাখ্যা দিয়েছিল বম্বে হাইকোর্ট যে আপনি যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়বেন, যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার করেন, সেখানে আপনি হিংসায় প্ররোচনা দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা কোনো দেখার কথা নয়। যদি আপনার বক্তব্যের মধ্যে, আপনার লেখায়, কেন তিলক সাহেবও তার পত্রিকা চালাতেন, তিনিও লিখতেন, বক্তৃতা দিতেন, লেখার মধ্যে, বক্তৃতার মধ্যে যে কোনো রকম ভাবে রাষ্ট্রদ্রোহিতা থাকে, তাহলে তিনি সেই আইনে দণ্ডিত হবেন। গান্ধীজিও একইভাবে দণ্ডিত হয়েছিল। সুতরাং যারা তখনকার দিনে দেশ চালাচ্ছেন, আমাদের উপনিবেশিক শাসকরা, তারা এই আইনটাকে কিসের জন্য ব্যবহার করতেন সেটা আপনারা বুঝতেই পারছেন। মানে কোন রকমের দেশের বিরুদ্ধে মানুষের স্বাধীন কথাবার্তা বলার, মানুষের কোনো সমালোচনাকে স্তব্ধ করার, কণ্ঠ রোধের জন্য। এবং এই আইন তারপরে আপনার 1942 সালে, তখনও ইংরেজ শাসনের সময়, এই আইন নিহারেন্দু দত্ত মজুমদারের নামে একটা মামলা হয়, ফেডারেল কোর্ট দেয়। তখন সুপ্রিম কোর্ট আসেনি, তখন ফেডারেল কোর্ট ছিল। ফেডারেল কোর্ট কিন্তু বলেছিল যে কথাটা, সেটা আজকে সুপ্রিম কোর্ট বলছে, যে নিহারেন্দু দত্ত মজুমদারের মামলায় যে শুধু সরকারের সমালোচনা করলেই সেটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়বে না, যতই কঠোর সমালোচনা করুক সেই সমালোচনা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়বে না, যদি তার মধ্যে হিংসার প্ররোচনা না থাকে। কিন্তু এই আইন 5 বছরের মধ্যে এই ব্যাখ্যা টিকলো না, এই ব্যাখ্যা উড়ে গেল আমাদের সালে, কি বলে 47 সালে প্রিভি কাউন্সিল বললেন যে না, তিলকের মামলায় যে বিচার দেওয়া হয়েছিল, যে রায় দেওয়া হয়েছিল, সেটাই ঠিক। নিহারেন্দু দত্ত মজুমদারের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছে, তখনকার দিনে চিফ জাস্টিস যিনি ছিলেন মরিস গয়ার, তার যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা ভুল। তারপর আমাদের দেশ স্বাধীন হল। এই স্বাধীনতার সময় আপনারা আমাদের যে সংবিধানের 19-1 ধারায় যে বাক স্বাধীনতা আছে, যেখান থেকেই উদ্ভূত হয়েছে সাংবাদিকদের স্বাধীনতার কথা, এইটা নিয়ে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নানা রকমের আলোচনা, পর্যালোচনা হচ্ছিল, তখন KM মুন্সি বলে এক ভদ্রলোক, তিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সভ্য ছিলেন। তিনি ভয়ঙ্করভাবে আপত্তি করেছিলেন। কিসের? কেন আপনারা জানেন আমাদের বাক স্বাধীনতার উপরে কতগুলো বিধিনিষেধ আছে। একটা যেরকম দেশের সঙ্গে অন্য দেশের ফরেন অ্যাফেয়ার্স বা রিলেশন, আমাদের সভারেন্টি, আমাদের ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি, এগুলোকে মাচিয়ে চলতে হবে। এবং সেখানে তিনি বলছেন এখানে সিডিশনের ওপর কোনো বাক স্বাধীনতার ওপর কোনো বিধিনিষেধ করা চলবে না। কারণ তিনি দেখেছিলেন ইংরেজ আমলে এইটা সিডিশন নিয়ে বাক স্বাধীনতা কিভাবে খর্বিত হয়। তিনি অত্যন্ত কঠোরভাবে এর মোকাবিলা করেছিলেন এবং আমাদের সংবিধানে বাক স্বাধীনতার বিরুদ্ধে সিডিশনকে রাখা হয়নি, যে সিডিশন বাক স্বাধীনতা খর্ব করতে পারে না। কিন্তু 124 ধারাটা কিন্তু রয়ে গেল। স্বাধীনতার পর আমাদের সুপ্রিম কোর্টের প্রথম যে রায় হলো সাংবাদিকের স্বাধীনতার পক্ষে, ফ্রিডম অফ দ্য প্রেস, সেটা রমেশ থাপারের মামলা। সেই রমেশ থাপারের মামলায় ঘটনাটা হয়েছিল, তখন ক্রস রোড বলে একটা খবরের কাগজ বেরোতো। সেই খবরের কাগজ সাউথ ইন্ডিয়ায় বেরোতো, মানে তখনকার দিনে 1951-52 সালেই কেরালায় কমিউনিস্টদের একটু প্রভাব ছিল, এবং সেই প্রভাব ম্যাড্রাসে এসছিল, এবং কাগজটা ম্যাড্রাসে যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য ম্যাড্রাসের সরকার এই কাগজের উপর বিধিনিষেধ দিল। তখন রমেশ থাপার সুপ্রিম কোর্টে সোজাসুজি চলে গেল। সুপ্রিম কোর্ট বললে এই বিধিনিষেধ মান্য করা যাবে না, কারণ আমাদের এই যে সমালোচনা, এই সমালোচনা হচ্ছে সাংবাদিকদের সাংবাদিক অধিকার, মানে তাদের বাক স্বাধীনতা থেকে এই সাংবাদিকদের স্বাধীনতা।
সুতরাং এখানে সিডিশন নেই। তারা বলেছেন সিডিশন আমাদের বাক স্বাধীনতার উপর কোনো অধিকার খর্ব করছে না। সুতরাং এটাকে আপনারা কিছুতেই আপনারা বা সাংবাদিকের এই স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন না। এই সময় এই যে আইনটা হলো 1950 সালে, সে তখন সবে সুপ্রিম কোর্ট শুরু হয়েছে। সেই আইন হওয়ার ফলে একটা চিঠি আপনাদের পড়ে শোনাচ্ছি, ছোট্ট 5-6 লাইনের চিঠি। তখনকার দিনের যিনি ছিলেন, যেমন শাসক দল সব জায়গায় একরকম, কিন্তু শাসক দলের কণ্ঠ একই। আপনি তখন যে আপনাদের হোম মিনিস্টার ছিলেন প্যাটেল সাহেব, তিনি নেহেরুকে একটা চিঠি লেখেন, সর্দার প্যাটেল নেহেরুকে একটা চিঠি লেখেন, কেননা তখন আমাদের নেহেরু লিয়াকত চুক্তি হয়েছে। সেই চুক্তির সমালোচনা করছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির কণ্ঠরোধ কি করে হবে, লেখা আছে তার কণ্ঠরোধ করার জন্যই কিন্তু সংবিধান সংশোধিত হলো। আমি চিঠিটা পড়ে দিচ্ছি, এটা ঐতিহাসিক চিঠি। ওটা চিঠিটা হচ্ছে 3 জুলাই 1950 সালে প্যাটেল লিখছে নেহেরু সাহেবকে, তখন তিনি প্রাইম মিনিস্টার। I find no legal powers to deal with either press or men like Shama Prasad Mukherjee. Before you left for Indonesia, I drew your attention to the Supreme Court decision, যেটা বললাম রমেশ থাপার, in crossroad and organizer cases that knocks the bottom out of most of our penal laws for the control and regulation of the press. The views which they have expressed in that judgment on the question of sedition make it doubtful whether we can do anything not only about speeches of Shama Prasad Mukherjee but also those of the more extremist type. As you say, we have involved ourselves in so many legal and constitutional difficulties that we do not know how to overcome. I sounded a note of warning and caution on the provisions that were being debated in the drafting committee. But then we were led away by our idealistic exuberance. We seldom pause to consider the practical and administrative application of the many constitutional provisions and their interaction. My own feeling is that very soon we shall have to sit down and consider constitutional amendment. এরপরেই কনস্টিটিউশনের প্রথম অ্যামেন্ডমেন্ট আসে এবং সেখানে 1901 কি যোগ হয়, সেডিশনকে যোগ করেননি, কিন্তু পাবলিক অর্ডার এর ওপর বিধিনিষেধ করা যায় সেটা যোগ করল। ওই পাবলিক অর্ডার আর সেডিশনটা কাছাকাছি জিনিস, সেটাই সবসময় মনে রাখতে হয়। সেটাই আপনার এর মামলায় বলেছে। আপনি কেদারনাথের কথা বললেন না, কেদারনাথের সেই কথাটাই বলেছে। কেদারনাথের সুপ্রিম কোর্ট বলেছে যে মানে সুপ্রিম কোর্টের 5 জন জজের বেঞ্চ ছিল, এটা কনস্টিটিউশন বেঞ্চ। সেখানে এই সেকশন 124A অফ দি ইন্ডিয়ান পিনাল কোড এটা বলছে এটা সংবিধানে অবৈধ সংবিধান, কিন্তু এরা বলেছেন যে না, এটা সংবিধানে অবৈধ নয়। সেখানে কি বলেছেন সুপ্রিম কোর্ট, আপনি জানতে চাইছিলেন এই জন্য বলছি। The court as custodian and guarantor of fundamental right of citizen has a duty cast upon it of striking down any law which unduly restricts the freedom of speech and expression with which we are concerned in the press. But the freedom has to be guarded against becoming a license and vilification and condemnation of the government established by law. A citizen has a most important. A citizen has a right to say or write whatever he likes about the government or its measure by way of criticism or comment, as long as he does not incite people to violence against the government established by law with the intention of creating public disorder.
এটাই হচ্ছে আপনার সেডিশন আইনের মূল কথা। এই যে কথাটা সুপ্রিম কোর্ট বলেছে, যেটা আজকেও সুপ্রিম কোর্ট আবার রিআইটারেট করলো, সিটিজেন হ্যাজ এ রাইট টু সে অর রাইট হোয়াট এভার হি লাইকস about the government or its measures by your criticism or comment, so long he does not incite people to violence. যতক্ষণ না হিংসায় প্ররোচনা দিচ্ছি আমি ডিরেক্টলি, অথবা পাবলিক ডিসঅর্ডারকে তৈরি করছে, পাবলিক ডিসঅর্ডার করার জন্য প্ররোচনা দিচ্ছি, যে জন্য আপনার ওই সুপ্রিম কোর্ট প্রথম অ্যামেন্ডমেন্ট করে পাবলিক স্পিচের ওপর পাবলিক মানে রাইট অফ পাবলিক স্পিচের ওপর পাবলিক অর্ডারটা ঢোকালো, যাতে ওইখান দিয়ে আমাদের কাজ করা যায়, মানে আমাদের বাক স্বাধীনতার উপর আঘাত আনা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে আমি যতক্ষণ না হিংসায় প্ররোচনা দিচ্ছি ততক্ষণ পাবলিক ডিসঅর্ডার হচ্ছে না। পাবলিক ডিসঅর্ডার না হলে আপনি আমাকে সেডিশন আইনে ধরতে পারেন না। কিন্তু আজকাল তো এই আইনটাই, সেডিশন আইনটাই তো সরকার পক্ষের হাতে একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কানাইয়া কুমারের বিরুদ্ধে করেছিল, এখন বিভিন্ন ক্ষেত্রে করছে, যেখানে বলছে আমি যেখানে বলেছি যে একটা কথা বলি যে গোমূত্র খেলে করোনা সারে, পরঞ্জয় গো ঠাকুর তা বলতে পারবেন সারে কিনা, সেটাকে ক্রিটিসিজম করলেও সিডিশন হচ্ছে। আপনি বুঝতে পারছেন, কোন সরকারের তরফ থেকে বলা হচ্ছে গোমূত্র খেলে করোনা সারে, এখন সেটাকে আপনি যদি মানে বৈজ্ঞানিক ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে সেটার উপর সমালোচনা করেন, তীব্র সমালোচনা করেন, কঠোর সমালোচনা করেন, আপনার করার অধিকার আছে, সংবিধান আপনাকে অধিকার দিচ্ছে, তাহলেও আপনাকে নিশ্চয়ই সেটা হচ্ছে, সেটাই তো খুব চিন্তার কথা জাস্টিস গাঙ্গুলি, যেটা আমাদের মতো পোর্টালে পরঞ্জয় দা যে ধরনের সাংবাদিকতা করি, আমি পরঞ্জয় দা, আমরা তো খুবই ভয় ভয় থাকতাম সম্প্রতি, ভয় ভয় মানে এটা আসতেই পারতো যে কোনো সময় সিরিশনে খারাপ। পরঞ্জয় দা প্রচুর নিপীড়নের শিকারও হয়েছেন। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যে চমৎকার ভাবে ঐতিহাসিক ভাবে ব্যাখ্যা করলেন কি কোথা থেকে কিভাবে এটা এসেছে, আমরা আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছি, একটা গণধর্ষণের ঘটনার রিপোর্ট করতে সিদ্দিক কাপ্পান, একজন কেরালার সাংবাদিক, তিনি যাচ্ছিলেন হাথরাসে, মাসের পর মাস তিনি বন্দী হয়ে আছেন, এই সিডিশন চার্জ তার বিরুদ্ধে লাগানো হয়েছে। উত্তরপ্রদেশের শাসক দলের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা বলছেন করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা বলতে পারছেন না, বললে তাদের বিরুদ্ধে সিডিশন ল প্রয়োগ করা হতে পারে। পরঞ্জয় দা, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এই যে অপপ্রয়োগ সম্প্রতিকালে হয়েছে, অজস্র উদাহরণ সম্পূর্ণ কেদারনাথের কেসে আমি বললাম, আমি পড়ে দিলাম সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরঞ্জয়ের কাছে যাচ্ছি। এই গতকাল যে রায়টা এসেছে, তার ফলে কি সাংবাদিকদের অধিকার একটু সুরক্ষিত হলো? পরঞ্জয় দা, কি মনে হয়? হ্যাঁ, আমি প্রথমে আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলি খুব এই 15-20 মিনিটে, মানে 17 মিনিটে খুব ভালোভাবে, সহজভাবে এই আইনের ইতিহাস, কিভাবে এই ব্রিটিশ আমলে আসা হয়েছিল, কিভাবে বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, সেটা আজও দুর্ব্যবহার করা হচ্ছে। আমি এই 2-3টে ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই, বিনোদ দুয়ার কেসটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং আমি কিভাবে এই যে রাষ্ট্রদ্রোহের এই যে আইনের দুর্ব্যবহার হয়েছে এটা নিয়েও আমি বেশ কয়েকটা তথ্য দিতে চাই। কিন্তু তার আগে একটা কথা আমি আগেই বলে দিই প্রথমেই, এই যে 150 বছরের পুরনো যে আইন, তা শেষ করে ফেলা দরকার। এটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আর থাকার কোনো কারণ নেই। আমরা যদি, এটা নেহেরু সাহেবেরও মত ছিল, হ্যাঁ, এটা অনেকে, আমি এই ব্যাপার নিয়ে একটু বলবো পরে, তবে এটা পরিষ্কার যে একটা সমাজে আমাদের মতো, আমরা যদি মনে করি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এই আইনের কোনো জায়গা নেই। এই যে রাষ্ট্রদ্রোহ, এই ব্যাপার নিয়ে আমি আরেকটু কয়েকটা কথা বলবো, কিন্তু তার আগে আমি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দিন 3 তারিখ জুন মাসে কি বলেছেন আমি কয়েকটা উল্লেখযোগ্য 2-4টে কথা বলতে চাই।
প্রথম, সুপ্রিম কোর্ট এবং দুজন আমাদের বিচারপতি, জাস্টিস ললিত ইউ ললিত এবং জাস্টিস বিনীত সরন। জাস্টিস ললিত লিখেছেন জাজমেন্টটা, উনি পরিষ্কার বলেছেন যে এটা খালি এই বিনোদ দুয়ার কেসটা, সবকটা সাংবাদিকদের সুরক্ষা দেওয়া খুবই দরকার। কারণ সুপ্রিম কোর্টের কথা মানছে না যেই সরকারে থাকুক কেন, তাই সুপ্রিম কোর্টকে আবার বলতে হচ্ছে কি হয়েছে বা হয়নি। সংক্ষেপে আমি কয়েকটা কথা বলিনি, কি হয়েছিল, ঘটনাটা কি। যে মে মাসে, গত বছর 2020 মে মাসের 6 তারিখে হিমাচল প্রদেশের একজন স্থানীয় ভারতীয় জনতা পার্টির একজন নেতা একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লঞ্চ করে। এবং এটা হলো কবে, একটা ইউটিউবে বিনোদ দুয়া একটা শো করেছে, তার 37 ডেজ, তার 37 বছর দিন পর এই এফআইআরটা লঞ্চ করা হলো। তারপরে কি বলা হলো যে এটা হলো বিভিন্ন আইন ইনক্লুডিং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এবং আরো এই কথাও বলা হলো যে তুমি মানহানি করেছো, এবং সেই জন্য ওকে ডাকা হলো, হিমাচল প্রদেশের ডাকা হলো। ও তারপরে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট এই অর্ডারটা রিজার্ভ করা হয়েছিল অনেকদিন আগে জানো, কিন্তু এটা আমি নিজে জানতাম না, পড়াশোনা করে বুঝলাম। অক্টোবর মাসের 7 তারিখে এই দুই আমাদের বিচারপতি এই জাজমেন্টটা রিজার্ভ করে অক্টোবর মাসের 7 তারিখ, আর তারপরে জুন মাসের 3 তারিখে এলো অর্ডারটা, এলো সুপ্রিম কোর্টের অর্ডারটা এলো। এটা পরিষ্কার বলা হচ্ছে যে প্রত্যেক নাগরিকের যে মত প্রকাশের যে স্বাধীনতা, যে প্রত্যেক নাগরিকের যে মৌলিক একটা অধিকার আছে, এতে যেই সরকারে থাকুক কেন তার নিন্দে তুমি করতে পারো। বিরোধীর সঙ্গে কি ধরনের কথা বলছিল, ওর সময় কথা বলা হয়েছিল যে তুমি নাকি কি করেছো, ওর বিরুদ্ধে বলা হয়েছিল, হিমাচল প্রদেশ সরকার বলছিল তুমি বলেছো যে মৃত্যু, লোকেদের মৃত্যু, সন্ত্রাসবাদ, এইসব ঘটনাগুলো নিয়ে তুমি ভোট জোগাড় করার জন্য এগুলি ব্যবহার করেছো, এবং মিথ্যে ভুয়ো খবর তথ্য তার প্রচার করছো। সুপ্রিম কোর্ট বলল না, এটা তো ঠিক না। কারণ বিনোদ দুয়া কি কথা বলেছে, বিনোদ দুয়া বলেছে যে পাঠানকোটের যে ঘটনাটা হয়েছিল, পুলওয়ামায় যে ঘটনাটা হয়েছিল, বালাকোটের যেটা হয়েছিল, যে 2019 লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে, এটাকে এতে রাজনীতি নিয়ে আসছে, ইট হ্যাজ বিন পলিটিসাইজ, এই কথা বলে। এতে সুপ্রিম কোর্ট বললো এতে তো কোনো আপত্তি করার কোনো কারণ নেই। আর কি বলেছে বিনোদ দুয়া, বিনোদ দুয়া বলেছে যে কোভিড নিয়ে টেস্টিং এর ব্যবস্থা অতটা নেই। বললো হ্যাঁ, এটা সত্যি কথা। হিমাচল প্রদেশ গভর্নমেন্ট বলেছে ও যেই ধরনের কথা বলছে, মিথ্যে ভুয়ো খবর, এবং ইট উইল স্প্রেড প্যানিক আমাং মাইগ্রেন্টস, যারা রাস্তা মানে যারা আমাদের প্রবাসী মজদুর, তারা ভয় পেয়ে যাবে। এটাও বললো, এটা সবাই জানে কি হয়েছে আমাদের দেশে। ওই সময় আমাদের দেশে টেস্টিং এর ফ্যাসিলিটিস যত, পরীক্ষা করার, কোভিড এর পরীক্ষা করার যথেষ্ট সুবিধা ছিল না। এটাও বিনোদ দুয়া তখন বলেছিল যে ভেন্টিলেটর, স্যানিটাইজার, যে 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 এক্সপোর্ট, যে রপ্তানি, এটা খালি কবে বন্ধ করা হয়েছিল, যেদিন 24 মার্চ 2020-তে যেদিন লকডাউন ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র। তার মানে সোজা কথা, মানে সুপ্রিম কোর্ট বলছে হিমাচল প্রদেশের সরকারকে তুমি এই ধরনের কেস কেন আনছো। কারণ যা বিনোদ দুয়া বলেছে, এতে তো একটু আগে যেরকম আমাদের জজ সাহেব বললেন, কোনো তো হিংসা প্ররোচনার কোনো প্রশ্নই ওঠে না। ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স, ডিস্টারবেন্স অফ পাবলিক অর্ডার, আইন শৃঙ্খলার ব্যাপার, এতে কিছু কোনো কারণই নেই। আমি এরপরে আরো কয়েকটা কথা বলতে চাই সুদীপ এবং জাস্টিস অশোক গাঙ্গুলি। আপনি হয়তো একটা ওয়েবসাইট আর্টিকেল 14 বলে তারা একটা ব্যাখ্যা করেছে, প্রচুর পড়াশোনা করে একটা ব্যাখ্যা করেছে, কুণাল পুরোহিত বলে একজন লিখেছেন, অবাক হয়ে যাবে তুমি শুনে। জানো,
2010 এবং মে 2014, এই 4.5 বছর ধরে, না তার একটু কমে, 2079টা কেস করা হয়েছিল এবং বেশিরভাগ কুদামকুলাম, তামিলনাড়ুতে, যেখানে একটা নিউক্লিয়ার পরমাণু একটা প্লান্ট হচ্ছে, ও যারা তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল প্রচুর। হ্যাঁ, কিন্তু এই 6 বছরে মোদী সরকার আসার পর, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর, মে 2014 পরে 519টা এরকম কেস, মানে রাষ্ট্রদ্রোহের কেস লঞ্চ করা হয়েছে। এর ভেতরে দেখবে 11,000 মানুষ আছে এবং 65% এরা কেসগুলো মোদী সরকার আসার পর, তারা যারা বিরোধী রাজনৈতিক দলের নেতা, কিছু ছাত্রছাত্রী, কিছু সাংবাদিক, লেখক এবং শিক্ষক, এদের তুমি অবাক হয়ে যাবে যেন এই যে কটা কেস আসা হয়েছে, এর ভেতরে বেশিরভাগ 97% কেসগুলো কি, যে তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিন্দে করেছো, তুমি আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিন্দে করেছো। 97% অফ দ্য কেসেস। আমি অবাক হয়ে গেলাম। এবং কোন রাজ্যে? বেশিরভাগ কেসগুলো বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটকা এবং ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, উনি ডিসেম্বর 2019-এ, তার মানে পরিষ্কার বিজেপি সরকার, প্রত্যেক রাজ্যে বিজেপির সরকার। এতে সাংবাদিক আছে, অনেক সাংবাদিক, রাজদীপ সরদেসাই ইদানিং। আর হ্যাঁ, আমি কয়টা বলে দিই আরো কথা। এটা হলো যখন এই কৃষক আন্দোলন চলছে, 6টা এরকম কেস করা হয়েছে দেশ, এই রাষ্ট্রদ্রোহের কেস। 25টা যখন নাগরিকতার যে আইনের যে সংশোধন হয়েছিল, সিএএ, ডিসেম্বর 2000। হাথরাসে তুমি একটু আগে সিদ্দিকের কথা বললে, কাপ্তান সিদ্দিকের কথা বললে, 19 বছর মেয়ে, তার ধর্ষণ হয়েছে, তাকে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে, সে আজও জেলে আছে। মাঝখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে গেছে, আবার তাকে ফেরত নিয়ে গেছে হয়েছে। তো হাথরাসের ঘটনাটার পর 22টা এরকম সেডিশনের কেস হয়েছে এবং আরো 27টা হয়েছিল ফেব্রুয়ারি 2019-এ, যখন পুলওয়ামার কেস। তার মানে একটা ট্রেন্ড আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিভাবে এই ভারতীয় যে দণ্ডবিধির এই যে 124A, এই ধারাটা কিভাবে দুর্ব্যবহার করা এটা পরিষ্কার। হ্যাঁ, একদমই। একটা কেসের কথা আমার নিজের মনে পড়ছে, আমি জাস্টিস গাঙ্গুলির কাছে যাব। দিশা রাবি বলে 21 বছরের একটি তরুণী, সেই কৃষক আন্দোলনের সময় সে একটি টুল কিট শেয়ার করেছে। টুল কিট কি না, কৃষক আন্দোলনকে সমর্থন করতে আপনি যদি কিছু বলতে চান তাহলে এইভাবে বলতে পারেন। সেই অপরাধে দিল্লি পুলিশ আমি আরো কয়েকজনের নাম বলে দিই, এদের ভেতরে কারা কারা আছে। দিশা রবির কথা তুমি এক্ষুনি বললে, আরো অনেকের নাম আছে যেন, যাদের বিরুদ্ধে এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ লেগেছে। এতে আছে খালি শশী থারুর না, রামচন্দ্র গুহা এবং অপর্ণা সেন, অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মা, মণি রত্নম যে চলচ্চিত্র নির্দেশক, কংগ্রেস পার্টির সেই সময় স্পোক্স পার্সন ছিলেন দিব্যা স্পন্দনা। তার মানে পরিষ্কার যারা বিরোধী দলে। আমি সেটাই বলছি, একটা অনেক নাম তো অনেক আছে, একের পর কেস আছে। আমি যেটা বলছি, দিশা রাবির কেসটা একটা উদাহরণ, যে দিল্লি পুলিশ থেকে ধরে নিয়ে এলো 21 বছর একটি দেশে, তার একটি টুইটের জন্য রাষ্ট্র কেঁপে গেল, এরকম রাষ্ট্র মনে করছে। আপনি যেটা বললেন সেটা সূত্র ধরে জাস্টিস গাঙ্গুলির কাছে আমি একটু যাব। এই যে ব্যক্তির সমালোচনা করা, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করা, তার মানে হিসেবে আমি রাষ্ট্রদ্রোহিতা করলাম। সরকার এবং রাষ্ট্র যে আলাদা, এটাই কিন্তু অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারের প্রাবল্যে, একেবারে সুনামি ঝড়ে আমরা বোধহয় আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি এটা একটু বলেন যে সরকার আর রাষ্ট্র তো বোধহয় আলাদা নয়। আমার রাষ্ট্র ভারত, সরকারকে আমাকে প্রণাম করতে হবে, অ্যাফেকশন থাকতে হবে, খুব প্রীতি থাকতে হবে, সরকারকে ভালোবাসতে হবে, এরকম তো বোধহয় নয়। দেশকে ভালোবাসা বোধহয় আমার কর্তব্য, সরকারকে ভালোবাসা কর্তব্য নয়। আমাদের দেশে সংবিধানে বলা আছে যে আমরা কি ধরনের স্টেট, আমরা ইন্ডিয়া কি ধরনের স্টেট হবে
সংবিধানের প্রিয়াম্বলেই বলা আছে এটা হচ্ছে একটা সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। এটা সংবিধানের মুখবন্ধে গোড়াতেই বলা আছে এবং প্রতিটি মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রতিটি লোক যখন ক্ষমতায় আসেন, এই যে বর্তমানে নির্বাচন হলো, তৃতীয়বারের জন্য বর্তমান সরকার ক্ষমতায় এলেন, প্রত্যেকেই কিন্তু একটা শপথ নেন যে সংবিধানকে আমরা রক্ষা করব, সংবিধানকে আমরা মান্যতা দেবো। সুতরাং সংবিধানকে যদি মান্যতা দেন তাহলে মানতে হবে আমাদের দেশ যে রাষ্ট্র, এটা হচ্ছে একটা জনগণতান্ত্রিক মানে রিপাবলিক, এবং এখানে আপনার সমালোচনা করার অধিকার সংবিধানে স্বীকৃত। সংবিধান এটাকে একটা গুরুত্ব দিয়ে স্বীকার করেছে যে আপনার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এবং সেইটা যদিও যখন আপনি বলছেন, যখন আপনি সেই অধিকারের ভিত্তিতে কোনো কথা বলছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতা করা মানে সংবিধানকে অসম্মান করা, সংবিধানের বিরুদ্ধে যাওয়া। আমার তো মনে হয় আজকের দিনে, আজকের সংবিধানের যে ব্যাখ্যা সুপ্রিম কোর্ট বারে বারে দিচ্ছে, সেখানে এই রাষ্ট্রদ্রোহিতার আইনকে 124-এর এই ধারাকে সাংবিধানিক কোর্টে এর বৈধতা নতুন করে চ্যালেঞ্জ হওয়া উচিত। কারণ এইটার অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আপনারা প্রতিটি যে উদাহরণ দিচ্ছেন, উদাহরণ হচ্ছে অপব্যবহারের উদাহরণ। এবং এই অপব্যবহার মানে কি আমাকে 6 মাস 5 মাস জেলে থাকতে হচ্ছে, আমার সামাজিক ভাবে আমার নানা রকম আমি বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। আমি একটা প্রশ্ন করছি যে 2019 সালে আমি দেখছিলাম পরঞ্জাতা যে স্ট্যাটিস্টিক্স গুলো বলছিলেন, 96টা মামলার নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 2টো ক্ষেত্রে মাত্র কনভিকশন হয়েছে, সাজা হয়েছে। বাকি 96টার মধ্যে বাকি 94টা মামলা সেই বেকসুর খালাস পেয়ে গেছেন অভিযুক্ত ব্যক্তি। তার মানে কি এই আইনটা প্রয়োগ করা হচ্ছে শাস্তি দেওয়ার জন্য নয়, কিছু মানুষকে অকারণে জেলে আটকে রাখার জন্য, তাদের বন্দি করে রাখার জন্য, কণ্ঠরোধ করার জন্য, তাদের হয়রান করার জন্য, কণ্ঠরোধ, সমালোচনাকে বন্ধ করার জন্য। যে কারণে আমাদের উপনিবেশিক, আমাদের কলোনিয়াল মাস্টার যেভাবে ইউজ করেছিল, তখন সুপ্রিম কোর্ট এভাবে বলেননি, কিন্তু আজকে বলার ফলে আমরা কিছুটা সুরাহা পাচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা কটা লোকের আছে? সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার কটা লোকের ক্ষমতা আছে? এই তো গো ঠাকুরতা বললেন এই মামলা সুপ্রিম কোর্ট রিজার্ভ করে 7 মাস 8 মাস লেগেছে তার বিচার করতে। এই এত মাস মানুষের যে মানসিক, আমার যে মেন্টাল, আমার অ্যাংজাইটি, সেটার কি দাম? সেটার কোনো দাম নেই। আমার অপরাধটা কোথায়? দুয়ার সাহেবের অপরাধটা কোথায়? আমি একটা কথা বলতে চাইছি, যেখানে অপরাধী আর সত্যিকারের অপরাধী তাদের তো কিছুই হচ্ছে না, তারা তো ছাড়া পেয়ে যাচ্ছে নানা রকম আছিলায়। সেখানে তো আমরা দেখছি শাসক দলের একজন মুখ্য নেতা, একজন মুখপাত্র দিয়ে সর্বত্র তাকে দেখা যায়, তাকে যখন একটা বড় সোশ্যাল মিডিয়া সাইট টুইটার তাকে ফ্ল্যাগ করলো, তাকে যে মিডিয়া তিনি ম্যানিপুলেটেড মিডিয়া তিনি প্রচার করছেন, ভুয়ো তথ্য, ভুয়ো জাল খবর তিনি প্রচার করছেন, তখন দেখলাম আমার সরকারের রোষ নেমে এলো সেই সংস্থার উপরে, সেই সোশ্যাল মিডিয়া সংস্থার উপরে। অর্থাৎ সরকার পক্ষ যদি ম্যানিপুলেটেড মিডিয়া করেন, মানে মিডিয়াকে ম্যানিপুলেট করেন, তাহলে সুপ্রিম কোর্টের একটা মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা মনে আছে কি জানি না, ইদানিংকালে এই ভ্যাকসিনের ব্যাপারে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের সমস্ত ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে করতে মন্তব্য করেছিলেন যে যেখানে দেখলাম একটা চ্যানেল, একটা দেখা যাচ্ছে যে একটা কোভিড রোগীকে জলে ফেলে দেওয়া হচ্ছে, সেটা শুনে
সুপ্রিম কোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি চন্দ্রচূড় বললেন, হ্যাঁ সে তো দেখলাম, কিন্তু সেই চ্যানেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়নি তো। উনি দেখানোর জন্য, উনি নাম করেননি, দেখানোর জন্য বলেছে। জজ সাহেব উনি নাম করেননি, কিন্তু চ্যানেলের নামটা আমি বলে দিই, এনডিটিভি। এনডিটিভি একটা মানে বিভৎস একটা ছবি, বৃষ্টি হচ্ছে, দুজন মানুষ, একজন মানুষ পিপিই কিট পরে, চ্যানেলের নামের কথা বলছি না, কিন্তু চন্দ্রচূড়ের যেটা যেটা মন্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেছে এই চ্যানেলের যে দেখিয়েছে তার বিরুদ্ধে মামলা হয়নি তো, রাষ্ট্রদ্রোহের মামলা হয়নি তো তার বিরুদ্ধে, দেখানোর জন্য, সত্যি কথাটা তুলে ধরার জন্য। মানে আজকে তো আইনের এই আইনটা এইরকম অপব্যবহার হচ্ছে। আজকে সময় এসছে আইনটা নিয়ে নতুন করে বিচারপতিদের চিন্তা ভাবনা করার, এই আইনটা কতটা সাংবিধানিক ভাবে বৈধ সেটা দেখার। আমি 1962 থেকে আজকে আমাদের সংবিধান, আজকে 2021 সালে সংবিধানের ব্যাখ্যা অনেক পাল্টে গেছে। পরঞ্জনদা কিছু বলছেন? বলুন। আমি কয়েকটা কথা বলতে চাইছিলাম না। তুমি যে এই তথ্যগুলো দিলে না, এটা কিন্তু আমি কিন্তু এগুলি একসঙ্গে জোগাড় করিনি। এটা হলো ভারত সরকারের এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, সরকারি সূত্রে মানে বলেছি 4 বছর 2016 থেকে 2019 এই যে রাষ্ট্রদ্রোহের কেস 160% বেড়ে গেছে, 160%। আর তুমি এক্ষুনি যেটা বললে, ওরা চার্জ করেছে কজনকে? 3.3% মানুষকে। আর একটু আগে তুমি যে তথ্যটা দিলে, 96 মানুষকে চার্জ করা হয়েছে 2019-এ, কিন্তু অন্য মাত্র 2 জনকে ওরা মানে প্রসিকিউট করার পরে, মামলা মানে আদালতে অভিযুক্ত করার পরে মাত্র 2 জনকে কনভিক্ট করতে। এইভাবে যেইভাবে জজ সাহেব বললেন, এই আইনের একদম অপব্যবহার করা। আমি আরো 2-3টে কথা বলতে চাইছি এই বিষয়টা নিয়ে। আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে এই যে আইনটা আমাদের দেশের সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম যেভাবে মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছে, একটা অংশ তো করছে, সব অংশ করছে বলে আমি নিজেও মনে করি না। যারা করছে তারা কি এই যে সুপ্রিম কোর্টের গতকালের যে রায়, বিনোদ দুয়ার বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়ে যাওয়া, এবং তারও 2 দিন আগে বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন, যে এটাকে পর্যালোচনা করা, ইন্টারপ্রেট করার প্রয়োজন আছে সিডিশন লকে নতুন করে, এর ফলে কি সাংবাদিকতার একটু সাংবাদিকদের যে কণ্ঠরোধ হয়ে আসছিল, ব্যাপারটা একটু কমবে? আমরা কি একটু মুক্ত কণ্ঠে যে কথাগুলো বলা উচিত বলতে পারবো? দেখো সুদীপ্ত, কিছুটা আশাবাদী হওয়ার দরকার। একটা সময় মনে হচ্ছিল আমাদের দেশে সবচেয়ে এপেক্স কোর্ট যেটাকে বলি, সুপ্রিম কোর্ট, সবচেয়ে উচ্চ যে আমাদের যে আদালত, তারা একদম তাদের যারা জজ সাহেব ছিল এবং তাদের মানে মেরুদণ্ডের মানে অত্যন্ত মানে দুর্বল হয়ে গেছিল, আমরা অনেকে মনে করছি। আবার দেখছি কিছু অনেকগুলো জাজমেন্টে উনি যেরকম জাস্টিস গাঙ্গুলি এখানে আছেন, সুপ্রিম কোর্টের জাস্টিস ছিল উনি, কিন্তু সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে কোনো রায় দিচ্ছিল না এরকম আমাদের মনে হচ্ছিল। কথা বলি, তারপরে জাস্টিস গাঙ্গুলি বলতে পারবেন। আমরা অনেকেই মনে করেছি যে বেশ কয়েকজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি ওদের নাম করে বলতে পারি, আমার কোনো আপত্তি নেই, ওরা আমাকে বলতে পারে আমি মানহানি করেছি, ওরা বলতে পারে আমি রাষ্ট্রদ্রোহ, আমি সেডিশন। এদের ভেতরে চিফ জাস্টিস দীপক মিশ্রা ছিলেন, তারপরে আপনার ওই রঞ্জন গগৈ, তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শরদ বোবডে। কিন্তু আজকে আমরা দেখছি কিছু আমাদের বিচারপতি, তারা ওই তাদের যেভাবে তারা কথাবার্তা বলছে কোর্টে, আমি কিছুটা আশাবাদী। আমি আশাবাদী যে খুব খালি শশী থারুর না, যে তিরুবনন্তপুরমের লোকসভার সাংসদ, গোটা 6 খুব মানে বরিষ্ঠ সাংবাদিক, তারা হয়তো তাদের মানে যে কটা কেস করা হয়েছে এই আপনার এই ভারতবর্ষের যে ভারতীয় যে দণ্ডবিধিতে এই 124-এ, এগুলি ওরা আর চালাবে না কেসটা। এরা কারা আছে এদের ভেতরে? রাজদীপ সারদেশাই আছে আমাদের ইন্ডিয়া টুডে গ্রুপের, মৃণাল পান্ডে এবং জাফর আগা আছে ন্যাশনাল হেরাল্ডের, ওরা কাজ করে
বিনোদ জোস আছে, যে ক্যারাভ্যানে আছে, আর আমি সবার নামটা আমি মনে করতে পারছি না, যাদের নামটা আমি উল্লেখ করতে পারছি না তাদের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের বার। কিন্তু আমি আরো কয়েকটা কথা বলতে চাইছি এই বিষয়ে। আসলে এটা খালি এই ইন্ডিয়ান পিনাল কোডের 124 এর ব্যাপার খালি না। আজকে আমরা দেখছি যেমন গৌতম নভলাকার কেসে ইউএপি, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এই আইনটা কিভাবে ব্যবহার করা হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে এটা উল্লেখযোগ্য। আমি কিন্তু সত্যি মনে করি আজকে একটা সময় এসছে। আর আরেকটা হলো মানহানির মতো, উনি এক্ষুনি বললেন প্রত্যেক নাগরিকের একটা মৌলিক অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা, 19A আমাদের সংবিধানের সেকশন 1A, কিন্তু আরেকটা তারপরে 19(2) আছে যেটা বলে রিজনেবল রেস্ট্রিকশন, যুক্তিগত প্রতিবন্ধন, যে এই যে মৌলিক অধিকারের কিছু প্রতিবন্ধন থাকা দরকার। রিজনেবল রেস্ট্রিকশন, এই যে শব্দটা যুক্তিগত, রিজনেবল, কে বলছে কে বলছে কি হওয়া উচিত, কি রিজনেবল? সে তোমার পাড়ার মাস্তান বলছে, তোমার থানার অফিসার বলছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে, ডাইরেক্টর জেনারেল পুলিশ? এইটা কিন্তু পরিষ্কার। এবং আমি মনে করি যে আজকে সময় এসছে, এবং এটা অনেক ন্যাশনাল অ্যালায়েন্স অফ জার্নালিস্ট, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট এরাও বলছে যে এখন সময় এসছে পুরো পুরো সবকটা কানুন, সবকটা আইন আবার আমাদের দেখা দরকার। খালি এই রাষ্ট্রদ্রোহ, মানহানি, why should defamation be a criminal offense? ঠিক আছে, আমার বিরুদ্ধে অনেক মানহানির মোকদ্দমা আছে, কয়েকটা চলছে, ঠিক আছে, আমি একটা ইন্টারেস্টেড লোক হিসেবে তবুও বলছি, কারণ এই যে রিজনেবল রেস্ট্রিকশন, এইটা নিয়েই তো সব সমস্যা হয়। আজকে আমাদের জাস্টিস ইউ ললিত এন্ড বিনীত সরন পরিষ্কার বলছে, ইংরেজিতে করছি, citizens have the right to criticize or comment upon the measures undertaken by the government and its functionaries. Expression of disapprobation of actions of the government so that the prevailing situation can be addressed quickly and efficiently. তার মানে বিনোদ দুয়া যখন বলছে যে তোমাদের কোভিড টেস্টিং এর ব্যবস্থা করো, তোমার যে পিপিই কিট, মানে প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য যে কিট আরো নিয়ে এসো, স্যানিটাইজারের এক্সপোর্ট এর আগেই স্যানিটাইজার যে রপ্তানি করা বন্ধ হওয়া দরকার, ভেন্টিলেটর, এই ধরনের কথা বলা, এটা কোনো কেউ রাষ্ট্রদ্রোহ না, এটা সাংবাদিকের কাজ, এটা সাংবাদিকের কর্তব্য। এখন আমি জানি না এরপরে আমরা কতটা এগোবো বা হ্যাঁ পরঞ্জিতা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা একজন দর্শকের কথা সুবাদে আমি ডক্টর জাস্টিস গাঙ্গুলির কাছে যাব। একজন দর্শক বলছেন যে বিরোধী কণ্ঠরোধে বিজেপির বর্বরতা অনস্বীকার্য, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী ঠিক একরকম বিরোধী কণ্ঠরোধের কথা কি আমরা ভুলে যাব? সে কথা আজ বলবো না। অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য বাবু বা সেই তানিয়া নামের ছাত্রীটির কথা গুলো নিয়ে আলোচনা না করাটা আজকে অনুষ্ঠানকে একচক্র হরিণের মতো করে দেবে। নাম বলে উনি লিখছেন, আমি জানি না আসল নামটা কি। না, আমরা নিশ্চয়ই আলোচনা করব, সময় থাকলে নিশ্চয়ই আলোচনা করব। সুদীপ্ত, এটা সোশ্যাল মিডিয়া, মানে আমি এখানে আমি অম্বিকেশ মহাপাত্র আর শিলাজিৎ চৌধুরী সম্বন্ধে কিছু বলতে পারি, কারণ আমি তখন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলাম। এদের বিরুদ্ধে যা হয়েছিল আমি মনে করেছিলাম এনাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেই জন্য আমি অর্ডারও দিয়েছিলাম। সেই অর্ডারটা তো পশ্চিমবঙ্গ সরকার মানেনি বটেই, এবং অর্ডার দেওয়ার জন্য আমার উপর অনেক বিষাদগার হয়েছিল। নাম করতে চাই না, কিন্তু সরকারের প্রধানই বিষাদগার করেছিলেন। নাম করুন না, নাম করুন। আরে অম্বিকেশের অপরাধটা কি? অম্বিকেশ একজন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, সে তার বন্ধুকে একটা মোবাইলে একটা ছবি সার্কুলেট করেছিল। ছবিটা কি? সোনার কেল্লার, ওটা বাচ্চাদের একটা ছবি। মুকুল বলেছিল মুকুল বা দুষ্টু লোক ভ্যানিশ,
তো আজকে তো মুকুলও নেই, আর দুষ্টু লোক তখন ছিলেন আমাদের কি বলে দীনেশ সেবিজি, ওরা কেউই আজ তৃণমূলে নেই, ভ্যানিস তো হয়েই গেছেন। এইটা বলার জন্যে তার উপর যেভাবে অত্যাচার হয়েছিল, সেই ফৌজদারি মামলা আজও চলছে। তিনি হাইকোর্টে আমি যে তার ফেভারে যে রেকমেন্ডেশন করেছিলাম মামলা করে এক কোর্টে জিতেছেন, অন্য কোর্টে কি হয়েছে জানি না, সরকার গেছেন অ্যাপিল করেছেন, কি হয়েছে আমি জানি না। আর শিলাদিত্য তো আরো অন্যায়, সে তো খালি জিজ্ঞেস করেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে সারের দাম বাড়ছে কেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ও একটা মাওবাদী, ওকে ধরো। পুলিশকে দিয়ে ধরিয়ে তারও জেল হাজির করিয়ে সে দেখা গেল সে কিচ্ছু করে না, কোনো মাওবাদীর সঙ্গে যোগাযোগ নেই, পুলিশই বলেছে সে মাওবাদী না, কেউ সাধারণ প্রান্তিক চাষি। একটা প্রশ্ন করলেই আপনাকে জেলে যেতে হবে, এ তো এখানে আমি জজ সাহেব আপনাকে আরো দুটো উদাহরণ দিয়ে দিই, এটা নিয়েও আপনি বলুন। আরো আছে, হলো না এই দুটোর সময় আমি তসলিমা নসরিন, হ্যাঁ তসলিমা নসরিন বলুন, সালমান রুশদি আপনি ব্যাংকগুলো, আমি তখন হিউম্যান রাইটস চেয়ারম্যান ছিলাম এবং আমি মামলা মানে আমি অনুসন্ধান করে দেখিয়েছিলাম যে এদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, কারণ আমার মনে হয়েছিল সেটা হিউম্যান রাইটস কমিশনের কাজ। নিশ্চয়ই ঘটনা তো অনেকগুলি আছে। দর্শক বন্ধুকে আমি যেটা জানাচ্ছি আর কি, না আমাদের কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, রাজ্যে দেশের যে কোনো রাজ্য সরকার কোনো ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘন বা এই ধরনের পীড়নমূলক আইন নিয়ে আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এটাকে, এই পীড়নকে আমরা শাসকের ধর্ম বলে মনে করছি, গণতন্ত্রের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে আমরা কথা বলছি। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই আইনের প্রয়োগ কতবার হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে এবং কি তীব্রতার সঙ্গে হচ্ছে, এখানে কিন্তু এটা আমাদের বোধহয় স্বীকার করতেই হয়। ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আইনের প্রয়োগ অনেক বেশি প্রবল ভাবে হচ্ছে, অনেক বেশি ক্ষেত্রে হচ্ছে, ঘন ঘন হচ্ছে এবং এমন ক্ষেত্রে হচ্ছে জানিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে। অম্বিকেশ মহাপাত্র বা শিলাদিত্য চৌধুরী ঘটনা কিন্তু অনেক পুরনো, কিন্তু আমরা কিন্তু এখন প্রতি মুহূর্তে যেটা দেখছি, আমার গরুর অযত্ন করার জন্য তো সিটিজেনের চার্জ হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে গরুর ঠিক মতো যত্ন করা হয়নি, এটাও সিটিজেনের ক্ষেত্রে পড়ছে। জাস্ট আপনি একটা কথা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে এই আইনটা পর্যালোচনা হওয়া উচিত। আমাদের দর্শকরা এই কথা বলছেন, তারা ইউএপি এর কথা বলছেন, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বলছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কথা কেউ কেউ বলছেন, এই সমস্ত ড্রাকোনিয়ান অ্যাক্ট, ড্রাকোনিয়ান ল, পীড়নমূলক পৈশাচিক আইন যেগুলোকে বলা হচ্ছে, এগুলো তো মানে এগুলোকে বাতিল করার দুটো পদ্ধতি হতে পারে। একটা হতে পারে যে লেজিসলেচার আইন প্রণয়ন করে তারা নিজের থেকে স্বতঃপ্রণোদিত ভাবে বাতিল করলেন, অথবা হতে পারে কেউ আদালতের দ্বারস্থ হলেন, আদালত এই আইনগুলোকে সংবিধানের বিরুদ্ধে, অবৈধ, অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারে। কোন রুটটা আপনার মনে হয় আমাদের দেশে এখন সম্ভব? আদালতে তো পথ খোলা আছেই, কিন্তু এইসব আইনের বিরুদ্ধে গণ আন্দোলন অত্যন্ত জরুরি। গান্ধীজি কি সব আইনের বিরুদ্ধে আদালতে যেতেন? তিনি আইন অমান্য আন্দোলন যেটা তার ছিল, যেটা তার প্রধান অস্ত্র ছিল, সত্যাগ্রহ এবং আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন কিন্তু অনেক করেছেন, অনেকবার করেছেন, কারারুদ্ধ হয়েছেন অনেকবার, মানে তিনি নন ভায়োলেন্ট অহিংস পথে তিনি করেছেন। কিন্তু তিনি তো বারবার বলে আইন মানলে হলেই সেটা তো যুক্তিযুক্ত আইন সেটা নয়। এখন সুপ্রিম কোর্ট হয়েছে, তখন ছিল না। এখন সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে দেখা, সুপ্রিম কোর্ট দেখছে যতটা সম্ভব, হয়তো আরো বেশি করা উচিত, কিন্তু দেখছে, চেষ্টা হচ্ছে। কিন্তু সবসময় কোর্টে তো সবাই যেতে পারেন, কোর্টে যাওয়ার আগে একটা গণ আন্দোলনের একটা সেটাই তো গণতান্ত্রিক পরিসর, গণতন্ত্র, সেটাই তো বড় কথা। সেটাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনাকে আমি প্রশ্ন করি, সুদীপ্ত যে প্রশ্নটা করছে ওইটাই আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে বলছি আপনাকে। এই যে নাগরিকতার যে আইনের যে সংশোধনটা হলো, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তারপরে যখন লোকেরা আন্দোলন করলো, মুসলমান মহিলা দিল্লির শাহিনবাগে
মাসের পর মাস তারা খুব একদম শান্তিপূর্ণভাবে, আমি নিজে গিয়ে দেখেছি, চোখের সামনে দেখেছি, চুপচাপ বসে আছে। খালি ওরা বলছে এই গান্ধীজির মতো নন ভায়োলেন্ট, ওরা একদম শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। ওরা বারবার বলছে আমরা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করি। শেষ পর্যন্ত কি হলো? সুপ্রিম কোর্ট কি বললো? রাস্তাটাকে সরিয়ে দাও, রাস্তায় গাড়ি চলতে পারছে না, মানুষ যেতে পারছে না। এইটাই ছিল আমাদের আদালতের রায়, আদালতের অর্ডার। তো সুদীপ্ত যে প্রশ্নটা করলো, আমাদের আদালত, আমাদের কোর্টের কি ভূমিকা, আর আমাদের সাংসদ, আমাদের লোকসভা, আমাদের রাজ্যসভা এবং আমাদের বিভিন্ন বিধানসভা, তাদের কি, হোয়াট ইজ দ্য রোল, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রোল? কে এই যে আমরা যদি মনে করি যে এই ধরনের একটা 150 বছরের ওপর পুরনো একটা আইন, এটাকে শেষ করে ফেলা উচিত, আর দরকার নেই আমাদের এই এই ভারতীয় দণ্ডবিধির এই 124 আর দরকার নেই, কে কার কি দরকার নেই তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করলে তো হবে না, এটা একটা আদালতকে বলতে হবে। না, আদালত কি করতে পারে আর আমাদের লোকসভা রাজ্যসভা কি করতে পারে? লোকসভা তো কিছু করছে না, লোকসভা বিরোধী কণ্ঠস্বর, আজকে লোকসভা বিরোধীরা অত্যন্ত কি বলে ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। আজকে লোকসভা তো সেই হিরেন মুখার্জি লোকসভা নয়, বা শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভা নয়, বা এইচ বি কামাতের লোকসভা নয়। আজকের লোকসভার অবস্থা সেরকম নেই। আজকে লোকসভার ডিবেট শুনলে আপনার কষ্ট হবে। একসময় লোকসভার ডিবেট শুনলে ডিবেট প্রায় বন্ধই হয়ে গেছে, লোকসভা তো প্রায় বসেই না, এখন লোকসভা নামেই আছে। একসময় লোকসভার ডিবেটটা শুনলে লোকে অনেক, লোকসভার ডিবেট আপনার শুনলে অনেক শিক্ষণীয় জিনিস ছিল, অনেক চিন্তার জিনিস ছিল। এখন এমনকি বলা হতো, ছাত্র ছাত্রীদের বলা হতো যে শোনো, পড়ো লোকসভায় কি বলা হয়েছিল, রাজ্যসভায় কি বলা হয়েছিল। সেটা তো রাষ্ট্রবিজ্ঞানের একটা পাঠ। কিভাবে আইন হয়েছে, কিভাবে আমাদের দেশে জমিদারি বিলোপ প্রথার আইন এসছে, বিভিন্ন লোকসভাও অনেক ভালো আইন তো করেছে, আমাদের দেশে। লোকসভা যেমন ভালো আইন করেছে, তেমনি আমাদের দেশে বহু খুব ভালো, খুব সদর্থক, মানুষের খুব কাজে লেগেছে এরকম বহু উদ্যোগ তো আদালতের থেকেও শুরু হয়েছে। যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই যে পরিবেশ সম্পর্কে সচেতনতা, এগুলো তো আমাদের আদালতের সুবাদেই এসছে। আদালত প্রথম একটা রায় দিয়েছে। আদালত আজকে জাস্টিস গাঙ্গুলি সেই সক্রিয়তা, সেই মানুষের আদালত রায় দেওয়ার পর কিন্তু লোকসভা সেই রায়টা মেনে বিভিন্ন আইন করেছে, যেমন এয়ার প্রিভেনশন অফ পিউরিফিকেশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল অ্যাক্ট, নানা রকম আইন করেছে। জজ সাহেব, জাস্টিস গাঙ্গুলি, আপনি দেখছেন ধরুন এই 13 বছর আগে, 12-13 বছর আগে একটা RTI অ্যাক্ট করা হলো, যে তথ্য জোগাড় করা অত্যন্ত ভালো আইন, কিন্তু আমরা দেখছি যে কিভাবে ভারত সরকার এটাকে দুর্বল করে ইচ্ছে করে আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের আন্দোলন, গণ আন্দোলনের ফলই হচ্ছে কিন্তু আমাদের আজকে যে সুপ্রিম কোর্ট আগের তুলনায় অনেকটা পাল্টেছে, গরিবদের দিকে অনেকটা এসেছে, এটা কিন্তু গণ আন্দোলনের জন্য এসছে। সুপ্রিম কোর্ট কিন্তু সচেতন, একটা গণ সচেতন সংস্থা। আমি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বলতে পারি, সুপ্রিম কোর্টের ওপর গণ আন্দোলনের প্রভাব কিন্তু পড়ে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার মতামত চাইছি। এবং এটা খালি আইনের বইয়ে, আইনের খাতায় কি লেখা আছে এবং সেটা কিভাবে আপনি ওটাকে ইন্টারপ্রেট করছেন, কিভাবে ওটাকে ব্যাখ্যা করছেন, খালি সেটা নয়। আপনাকে আদালতে, মানে আপনার প্রসিকিউশন করার আগেই, আপনার মামলা মানে আদালতে অভিযুক্ত করার আগে আপনি তো জেলে পড়ে আছেন, আপনার মানে জেলে আছে, প্রি ট্রায়াল শুরু হয়নি, আপনাকে জেলে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে।
এই সব বিষয় নিয়ে তো আমাদের গণ আন্দোলন করার সময় এসেছে। এত বছর ধরে আমরা আন্ডার ট্রায়ালদের কথা কত বছর আন্ডার ধরে ট্রায়ালদের ওপর তো সুপ্রিম কোর্ট বারবার বলছে যে আন্ডার ট্রায়ালদের একটা আইনটা অ্যামেন্ডেড হয়েছে, যে আমার যদি ধরুন 10 বছরের শাস্তি হওয়ার, আমি যদি 5 বছর খেটে নিই আন্ডার ট্রায়াল, তাহলে আমার বেলের রাইটটা অটোমেটিক আমার দিতেই হবে। এসব আইন তো আগে ছিল না, আস্তে আস্তে তো এগোচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন এই সমস্ত জিনিসের মানে ডেমোক্রেটাইজেশন যে প্রসেস, সেটা অনেক ত্বরান্বিত হওয়া উচিত ছিল, হয়তো উচিত ছিল। জাস্টিস তাই বলে গাঙ্গুলি, আমি কখনোই স্বীকার করব না যে গণ আন্দোলনকে আমরা পিছিয়ে যেতে বলবো। গণ আন্দোলন কিন্তু একটা খুব খুব শক্ত উপায় দেশকে নিশ্চয়ই সমাজতন্ত্রের দিকে, গণতন্ত্রের দিকে, যেটা আমাদের সংবিধান বলছে। সংবিধান বলছে ইট ইজ এ সোশ্যালিস্ট ডেমোক্রেটিক স্টেট, রিপাবলিক। সংবিধান বলছে, আমার কথা না। নিশ্চয়ই সংবিধানের জাস্টিস গাঙ্গুলি, মুখপাত্র বলে। জাস্টিস গাঙ্গুলি, এটা তো আমার এবং আমার মতো বহু দর্শকের এটা শুনে নিশ্চয়ই খুব ভালো লাগবে, যে কথা আপনি সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি হিসেবে বললেন, যে মানুষের যে আবেগ, মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে ন্যায্য দাবি, তা যদি যথেষ্ট ভাবে জোরালো ভাবে উচ্চারিত হয়, তা সুপ্রিম কোর্টের উপর তার প্রভাব পড়ে, কোর্টের কানে সেটা পৌঁছয়। একজন দর্শকের যেটা প্রশ্ন, আমি সরাসরি একটু আপনার কাছে যাব। আপনি নিজে একসময় প্রত্যক্ষভাবে এই ধরনের কর্মকাণ্ড, এই গণতান্ত্রিক আন্দোলন তার সঙ্গে খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, এখনো নিশ্চয়ই যুক্ত আছেন, কতটা এখনো সক্রিয় আমি জানি না। এই যে এখনো নজরুল আছি। ইসলাম আইপিএস অফিসার ছিলেন, এখন যাদবপুরে এই প্রফেসর। এই আপনার এই কোভিডের জন্য সবকিছু একটু স্তীমিত হয়ে আছে, বলতে বাধ্য, কিন্তু এখন আমি যুক্ত আছি। এটা বহু মানুষ, আমাদের দর্শকরা যারা দেখছেন, তাদের প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে অনেক পরিবর্তন তারা চান, কিন্তু তারা সেটা কিভাবে যাবেন, কিভাবে তারা সংগঠিত হবেন, কিভাবে তারা কণ্ঠস্বরটা তুলবেন যাতে কর্তাদের কানে পৌঁছয়, যারা বিচার করেন, যারা শাসন করেন, যারা আইন প্রণয়ন করেন, গণতন্ত্রের 3টে স্তম্ভের কাছে পৌঁছবে। মানুষ কি করবেন, একটু যদি আপনার পরামর্শটা আপনি বলেন। আমিও তো একজন মানুষ হিসেবেই বলতে পারি, আমি তো নতুন করে কথা কিছু বলবো না। আমি তো বলবো যে কোনো একটাই উপায় আছে, সমাজের প্রতিটি স্তরে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করা, সে যে কোনো অবস্থাতেই হোক। প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিটি স্তরে আপনারা যে যেখানে আছেন, যতটা সম্ভব অন্যায়কে মেনে নেবেন না। তাতে হয়তো আপনি সঙ্গে সঙ্গে কোনো ফল পাবেন না, কিন্তু ফল আছে। প্রতিটি প্রতিবাদেই, কোনো প্রতিবাদ কিন্তু বৃথা যায় না। পরঞ্জয়, তোমাকে একটু সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছি, এই যে সুপ্রিম কোর্টের এই সপ্তাহে পর আমরা বলবো সিটিজেন ল নিয়ে দুটো, একটা রায় এবং একটা অবজারভেশন। হ্যাঁ, একটা তুমি বলনি, সেটা হলো 31 মে মাসের ওই অন্ধ্রপ্রদেশের পুলিশকে ওরা আদেশ দিয়েছে যে দুটো তেলেগু টেলিভিশন চ্যানেল যাদের বিরুদ্ধে এই একই রাষ্ট্রদ্রোহের অভিযোগ লাগানো হয়েছে, পুলিশকে বলা হচ্ছে তুমি কোনো কিছু করতে পারবে না, ব্যবস্থা নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। তো এইটা, এবং সঙ্গে সঙ্গে বিনোদ দুয়া, আমি একটা কথা বলতে চাই, জানো বিনোদ দুয়া আজকে ভারতবর্ষের টেলিভিশন শুরু হয় দূরদর্শনের, সে ওই দূরদর্শন থেকেই কাজ শুরু করে, তারপরে এনডিটিভি, তারপরে বিভিন্ন জায়গায়। আজকে সে হাসপাতালে, আজকে সে কোভিডে আক্রান্ত। আমি জানি না ও জানেও কিনা যে এই খবরটা, যে সুপ্রিম কোর্ট কি বলেছে। বাবা, ও এবং ওর স্ত্রী, উনি নিজে ডাক্তার, তারা দুজনেই হাসপাতালে। আমি এটা মানে একদম খুব উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আমরা সবাই আশা করছি যে আমাদের বিনোদ দুয়া, আমাদের পুরনো সিনিয়র এবং বরিষ্ঠ টেলিভিশনের সঞ্চালক যিনি, তার স্বাস্থ্য যাতে ভালো হয়ে যায়, এইটাই আমি আশা করছি। আমরাও প্রেয়ার করছি যে বিনোদ দুয়া সুস্থ হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের নবীন সাংবাদিক, তিনি এটা প্রশ্ন করছেন, এটা আমরা এটা দিয়ে শেষ করব। এই গণ আন্দোলন কারা করবে? গণতান্ত্রিক দাবি দেওয়া অর্জনে মৌলিক অধিকার রক্ষার কোন শক্তিশালী সংগঠন কই? প্রণিধানযোগ্য কোন নাগরিক মঞ্চ কি পশ্চিমবঙ্গে রয়েছে? সেক্ষেত্রে নো বিজেপির মতো সংস্থা থেকে কি আমরা প্রত্যাশা রাখতে পারি না? এটা জিজ্ঞেস করছেন, আপনি কিছু বলবেন জাস্টিস গাঙ্গুলি? নবীন সাংবাদিকের একটা প্রশ্ন।
সংগঠন তো মানুষের মধ্যে থেকেই আসবে, যেটা মানুষের সংগঠন তো মানুষের মধ্যে থেকেই আসবে, মানুষই সংগঠন তৈরি করে। আন্দোলনের মাধ্যমেই সংগঠন তৈরি হয়, নেতা তৈরি হয়, উপর থেকে চাপিয়ে দেওয়া তো যায় না। আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যারা নেতা নেত্রী আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে তারা আছেন, ঠিক আছে, তারা থাকুন, কিন্তু মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে নতুন নেতা উঠে আসতে যে কোনো সময় পারেন। সেটা গণ আন্দোলনের মাধ্যমেই নেতা তৈরি হয়। অর্ক, খালি খালি তুমি মুখটা বন্ধ করে রেখো না, যেদিন দরকার হবে রাস্তায় নেমে পড়ো। এটা তোমাকে বলছি, সবাইকে বলছি। আমরা নিজেরা চুপ করে আছি বলেই এরা এসব করতে পারছে। আমরা ভয় পেয়ে আছি, আমরা সাংবাদিক ভয় পাই, আমরা মনে করি আমি লিখবো না, যেটা আমি জানি সত্য কথা, আমি লিখবো না। কেন? যে আমার বিরুদ্ধে এরা একটা কেস লাগিয়ে দেবে, আমাকে হয়রান করবে, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, তারা হয়রান হয়ে যাবে যে আমার বিরুদ্ধে এই ধরনের কেস করা হচ্ছে। এটা আমরা ভয় পাই বলেই এরা আরো বেশি এই ধরনের আইনের দুর্ব্যবহার, অপব্যবহার করে এবং করছে। একদমই তাই, একদমই তাই। গণতন্ত্র আমরা যারা চাই, আমরা সাধারণ মানুষ, আমাদের কণ্ঠস্বর যদি জোরালো হয়। একজন বলছেন হ্যাঁ, সংবাদ মাধ্যমের সহযোগ, অবশ্যই কিছু অংশের সহযোগ নিশ্চয়ই আছে। এই আমাদের মতো সংবাদ মাধ্যম তো এই অনুষ্ঠান করছে আজকের দিনে দাঁড়িয়েও, নিশ্চয়ই আমরা করতে পারছি, আমরা করছি, করব। এবং যেটা জাস্টিস গাঙ্গুলি বললেন, আমার কাছে অত্যন্ত শিক্ষণীয় এই অনুষ্ঠান থেকে একটা যদি কিছু শিখে আমি যাই, সেটা হচ্ছে এই যে আমাদের সাধারণ মানুষের কণ্ঠস্বর কিন্তু উপর পর্যন্ত পৌঁছয়। সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত কিন্তু অসংবেদনশীল নয়। মানুষের মনোভাব, মানুষের সদর্থক চাহিদা তাদেরও প্রভাবিত করে। এটা মাথায় রেখে আমরা যদি নাগরিকরা চলি, তাহলে নিশ্চয়ই আমরা পরিবর্তন আনতে পারবো। অনেক ধন্যবাদ রঞ্জয়দা, অনেক ধন্যবাদ জাস্টিস গাঙ্গুলি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকার জন্য।